4 নাম্বার লেকচারে। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 4 নাম্বার পর্ব নিয়ে চলে আসছি। ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে। তো শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাই দিও যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ওকে থাকে ভাইকে একটু ওকে লিখে কনফার্ম করে দিও। সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছে আদাব। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কুইক জয়েন করে ফেলিস, কুইক কুইক কুইক। সবাই কুইক জয়েন করে ফেলবো। আর আমাদের গতকালকেই তো 3 নাম্বার লেকচারের ক্লাস হলো। সো হোমওয়ার্ক গুলা কে কে করছিল? হ্যাঁ, গত ক্লাসের হোমওয়ার্ক গুলা, 3 নাম্বার লেকচারের হোমওয়ার্ক গুলো আমরা কে কে ঠিকঠাক মতো করছি আমাকে একটু জানাই দিও। ঠিক আছে, অনেকেই দেখি রেগুলার হোমওয়ার্ক করো, ভেরি গুড। দিনের কাজটা দিনে শেষ করে ফেলবা, তাহলে যেটা হবে যে পড়াগুলার পেন্ডিং থাকবে না, জমে থাকবে না। কারণ পড়া জমে গেলে কিন্তু পড়াগুলো শেষ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তখন একটা এক্সট্রা প্রেশার নিতে হয়। সো শুরু থেকেই যদি আমরা সিনসিয়ার থাকি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে যে আহ মানে খুব বেশি প্রেশার নিতে হবে না, স্মুথলি সবকিছু যাবে। ঠিক আছে, সো আমরা কুইক জয়েন করে ফেলি এবং খাতা কলম যার যা কিছু আছে কি করতে হবে মনে আছে কার কার? খাতা কলম কি করব? সরায় রাখবো, তাই না? হ্যাঁ, খাতা কলম দূরে সরায় রাখবো। আমরা হচ্ছে ক্লাস টাইমে শুধু মনোযোগ দিয়ে ক্লাস করব। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু দিনের হোমওয়ার্ক গুলো দিনে শেষ করে ফেলবো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে হচ্ছে সরল রেখার সমীকরণ। তো সরল রেখার সমীকরণ আমি একটু বলে দিই, সরল রেখার সমীকরণ কেমন হয়। সবাই একটু খাতা কলম দূরে সরায় রাখি, ঠিক আছে? খাতা কলম দূরে সরায় রাখবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করব যাতে করে আমরা টপিকগুলো প্রথমবারই খুব সুন্দর করে বুঝতে পারি। দেখো ভাই, সরল রেখার সমীকরণ কিরকম হয়? সরল রেখার সমীকরণ হয় হচ্ছে একঘাত সমীকরণ। কিরকম সমীকরণ হয়? একঘাত, একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ মানে হচ্ছে যেখানে এক্স বা ওয়াই এর পাওয়ার, হ্যাঁ, কখনো 2 হবে না, 3 হবে না। লাইক এরকম, মনে করো থ্রাইস এক্স প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা একঘাত সমীকরণ। এখানে 3, 2, -7 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। 3, 2, -7 এগুলো হচ্ছে ধ্রুবক। আর এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক। ঠিক আছে, এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক। 3, 2, -7 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো এখানে চলক যেগুলা, চলক হচ্ছে তোমার, চলক হচ্ছে তোমার এক্স এবং ওয়াই। আর ধ্রুবককে এখানে, ধ্রুবককে ধ্রুবক হচ্ছে তোমার 3, 2, -7, তারপর এখানে 0 আছে, এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। ঠিক আছে, সো আমার বক্তব্য হচ্ছে, জিরোটা না লিখলেও চলে, ডান পাশে 0 আছে। তো আমার বক্তব্য হচ্ছে এখানে যে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই, এবং এই চলকগুলোর পাওয়ার কত? এক্স এর উপরে কি স্কোয়ার আছে, কিউব আছে? ওয়াই এর উপরে কি স্কোয়ার আছে, কিউব আছে? ইয়েস অর নো, আছে কি নাই? চলকগুলোর পাওয়ার কিন্তু 1। চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সমীকরণটাকে বলা হচ্ছে একঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে একঘাত সমীকরণ। তো একটা আদর্শ সরল রেখার সমীকরণ হচ্ছে এরকম। আদর্শ সরল রেখার সমীকরণ কিরকম হবে? ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে চলক হইতেছে এক্স ওয়াই, চলক হচ্ছে এক্স ওয়াই আর ধ্রুবক হচ্ছে এবিসি। ঠিক আছে, চলক এক্স ওয়াই এবং ধ্রুবক হচ্ছে এবিসি। সো দেখো, সরল রেখার সমীকরণের আকার ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এক্স ওয়াই চলক আর এবিসি হচ্ছে ধ্রুবক। সো এই জিনিসটা কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই, যে একটা সরল রেখার সমীকরণের আকারগুলো হয় এরকম আকৃতির, যেখানে এক্স ওয়াই এগুলোর পাওয়ার থাকে একের বেশি থাকে না, এগুলোর পাওয়ার একের বেশি হয় না। ঠিক আছে,
একের বেশি হয় না। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা আছে যে এমন হইতে পারে যে একটা সরল রেখা এরকম হইতে পারে যে thrice x equals to 2 এরকম হইতে পারে, বা thrice x plus 2 equals to 0 এরকম হইতে পারে। এখানে y নেই, এখানে চলক একটা শুধু x, y নেই, এখানে চলক y টা অনুপস্থিত। দ্যাট মিনস y এর পাওয়ার 0, y এর পাওয়ার এখানে 0, y নাই, নাই মানে কি y এর পাওয়ার 0, ঠিক আছে। সো এটা হইতে পারে y এর পাওয়ারও 0, y এর সহগও 0, হ্যাঁ y এর সহগ 0 অ্যাকচুয়ালি। সো y নাই, একটা চলক y অনুপস্থিত, এটা হইতে পারে, বা একটা চলক x অনুপস্থিত, এটা হইতে পারে 2y minus 5 equals to 0। দেখো এখানে x অনুপস্থিত, এটা হইতে পারে। তুমি দেখবা যে যতগুলা চলক আছে, যেমন এই সমীকরণটাতে একটা চলক আছে, এই একটা চলকের পাওয়ার কত, ভাই পাওয়ার হচ্ছে 1, পাওয়ার কিন্তু একের বেশি না, পাওয়ার 1। যতগুলো চলক থাকবে পাওয়ার সবসময় একই হবে, একের বেশি হবে না। সো এইখানেও চলকের পাওয়ার হচ্ছে 1, এইখানেও চলকের পাওয়ার y এর পাওয়ার হচ্ছে 1। সো এগুলো হচ্ছে একঘাত সমীকরণ, ঠিক আছে। তো সরল রেখার সমীকরণ হচ্ছে একঘাত সমীকরণ। তো তোমরা সবাই কয়েকটা সরলরেখার সমীকরণ নিজেদের মতো করে মন করা ইচ্ছা মতো কিছু সরলরেখার সমীকরণ আমাকে কমেন্টে লিখে দাও তো, ঠিক আছে। একজন বলছো যে ভাইয়া ধ্রুবক তো শুধু -7 আর সহগ হলো 3, হ্যাঁ ভাইয়া, এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 2, ঠিক আছে, আর ধ্রুবক হচ্ছে -7। আর এগুলাকেও আমরা ধ্রুবক বলতে পারি, 3 2 এগুলাকে আমরা ধ্রুবক বলতে পারি। এই যে 2 যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা হচ্ছে ওয়াই এর সহগ, 3 যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা হচ্ছে এক্স এর সহগ, ঠিক আছে। তুমি যদি সহগ দিয়ে চিন্তা করো তাহলে 3 2 -7 তিনটাই ধ্রুবক, কিন্তু এক্স এর সহগ, এক্স এর সাথে যে ধ্রুবকটা আছে এটাকে বলে হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সাথে যে ধ্রুবকটা আছে এটাকে বলে ওয়াই এর সহগ, ঠিক আছে। যেমন এখানে এ বি সি তিনটাই হচ্ছে ধ্রুবক, এখানে তিনটাই ধ্রুবক, এ বি সি তিনটাই ধ্রুবক, এ বি সি তিনটাই ধ্রুবক, কিন্তু এক্স এর সাথে যে ধ্রুবকটা সেটাকে বলে এক্স এর সহগ, ওয়াই এর সাথে যে ধ্রুবকটা সেটাকে বলে ওয়াই এর সহগ, ঠিক আছে। ওয়াই এর সাথে যে ধ্রুবকটা সেটাকে বলে ওয়াই এর সহগ, আর যেটার সাথে কোনো চলক নাই সেটাকে কোনো সহগ বলে না, সেটা শুধুই ধ্রুবক, ঠিক আছে। সো এটা হচ্ছে র্যান্ডম, আমরা যখন ইকুয়েশন বের করা শিখে যাব তখন জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। যেমন আমরা একটা টপিক পড়বো আজকে ক্লাসের প্রথম টপিক, সেটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আজকে ক্লাসের প্রথম টপিক অক্ষরেখার সমীকরণ, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দুইটা অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এই দুইটা অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং এই দুইটা অক্ষের ছেদ বিন্দু মূল বিন্দু। এখন তুমি বলো তো, এক্স অক্ষের উপরে ধরো একটা বিন্দু আছে, এক্স অক্ষের উপরে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 1,0, আরেকটা বিন্দু আছে 2,0, ঠিক আছে, আরেকটা বিন্দু আছে মনে করো এটা হচ্ছে 3,0, এই পাশে মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে -4,0। তুমি খেয়াল করো তো ভাই, এক্স অক্ষের উপরে টোটাল কয়টা বিন্দু আছে, এক্স অক্ষের উপরে ইন টোটাল কয়টা বিন্দু আছে আমাকে বলো তো, এক্স অক্ষের উপরে টোটাল কয়টা বিন্দু আছে। এক্স অক্ষের উপরে কেউ কেউ বলবা আছে ভাই 5টা বিন্দু আছে, 1 2 3 4 5টা, কিন্তু আসলে কিন্তু 5টা না। এক্স অক্ষের উপরে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দু আছে। সব বিন্দুকে আমি আঁকছি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আবার এই দুইটা বিন্দুর মাঝখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম অসংখ্য বিন্দু আছে। প্রত্যেকটা বিন্দুর কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বিন্দুর কমন বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বিন্দুর কোটির মান হচ্ছে 0, প্রত্যেকটা বিন্দুর কোটির মান 0। এক্স অক্ষের উপরে কতগুলো বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, অসংখ্য ইনফিনিটি সংখ্যক বিন্দু আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা বিন্দুর কোটির মান 0। হ্যাঁ, প্রথমটাকে বলে ভুজ, পরেরটাকে বলে কোটি, এটা ভুজ এটা কোটি। ভুজ ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি সবসময় 0 হয়, কোটি মানে ওয়াই সবসময় 0 হয়। তাহলে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, দেখো এক্স অক্ষের সমীকরণ যদি আমরা বের করি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0, ঠিক আছে। এক্স অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0। আনিসুর রহমান বলছো বুঝি নেই ভাই, আনিসুর আমাকে একটু বলবা যে তুমি কোন জিনিসটা বুঝো নাই, ঠিক আছে। দেখো আরেকবার বলি, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর এই কোটির মানটা 0 হয়। হ্যাঁ, কমার পরে যেটা থাকে, কমার ডান দিকে যেটা থাকে সেটাকে কোটি বলে, আর এই কোটির ভ্যালুটা সবসময় 0 হয়। সো এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটির মান যেহেতু 0, কোটির মান মানে হচ্ছে ওয়াই এর মান,
তো ওয়াই ইকুয়ালস টু 0 এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তা তোমরা আমাকে কেউ বলতে পারবা যে ওয়াই অক্ষের সমীকরণটা কি হবে? ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? ঠিক আছে, দেখো ওয়াই অক্ষের উপরের যে কোনো বিন্দুর বৈশিষ্ট্য কি? ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর বৈশিষ্ট্য এই বিন্দুগুলোর ভুজ 0 হয়। ঠিক আছে, ভুজ 0 হয়। ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর কি 0 হবে? ভুজ 0 হবে। তো এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো 0,1, এই বিন্দুটার স্থানাঙ্ক 0,2, এই বিন্দুটার স্থানাঙ্ক 0,3। ওয়াই অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুর ভুজের ভ্যালু 0 হয়, মানে এক্স এর ভ্যালু 0 হয়, এক্স এর ভ্যালু 0 হয়। আর এই কারণেই ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বলে দিই, ধরো একটা বিন্দু আছে 2,3, বিন্দুটা গ্রাফ পেপারে কিভাবে আঁকে? মূল বিন্দু থেকে 2 ঘর ডানে যায়, 3 ঘর উপরে যায়, তাই না? 2,3 মূল বিন্দু থেকে 2 ঘর ডানে, 3 ঘর উপরে, এটা তো আমরা সবাই জানি। তাহলে একটা বিন্দু যদি 0,3 হয়, তাহলে মূল বিন্দু থেকে কিন্তু আমি কোনো ডানে বায়ে করব না, একদম মূল বিন্দুতেই থাকবো, কিন্তু 3 ঘর উপরে যাব, এই যে 0,3। ওয়াই অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুই কিন্তু আমরা ডানে বা বায়ে মুভ করতে হয় না, ভুজ সবসময় 0 থাকে। আর কোটির ভ্যালু চেঞ্জ হতে পারে, উপরের দিকে গেলে পজিটিভ হয়, নিচের দিকে গেলে নেগেটিভ হয়। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0, এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আমরা আরেকটা টপিক পড়বো যে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা আরেকটা টপিক পড়ি, অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, খেয়াল করো, এটা হচ্ছে গ্রাফ পেপার, এটা হচ্ছে গ্রাফ পেপার, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, ওকে। সানি বলছো 0 কেন হবে? ভাই দেখো 3,2 বিন্দুটা কোথায় আছে? মূল বিন্দু থেকে 3 ঘর ডানে, 2 ঘর উপরে, এটা হচ্ছে 3,2 বিন্দু, তাই না ভাইয়া? আবার ধরো যে -3,2 বিন্দুটা কোথায় আছে? মূল বিন্দু থেকে 3 ঘর বায়ে, 2 ঘর উপরে, এইখানে আছে বিন্দুটা। ওকে, এখন তুমি চিন্তা করো একটা বিন্দু যদি 0,2 হয়, তাহলে মূল বিন্দু থেকে 0 ঘর ডানে, 2 ঘর উপরে। এখন মূল বিন্দু থেকে 0 ঘর ডানে মানে কি? কোনো ডানে মুভ করারই দরকার নেই, শুধু 2 ঘর উপরে গেলেই হবে। এটা হচ্ছে 0,2। ঠিক আছে, 0,2, 0,2। আবার যদি হয়তো 0,1, তাহলে এটা হয়তো এখানে 0,1। হ্যাঁ, ওয়াই অক্ষের উপরে যাইতে গেলে কিন্তু আমার ডানে বা বায়ে মুভ করার কোনো প্রয়োজন হচ্ছে না, এই কারণে ভুজ সবসময় 0 হবে। ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ হবে 0। ওকে, আবার দেখো এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি কেন 0 হবে? কারণ কোটি মানে কি? ধরো একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এই কথাটার মানে হচ্ছে বিন্দুটা এক্স পরিমাণ ডানে আছে, ওয়াই পরিমাণ উপরে আছে। এখন এই বিন্দুটা কি কোনো উপরে আছে? এক্স অক্ষ থেকে কি উপরে আছে? বলতো, এই যে বিন্দুটা আঁকছি, এই বিন্দুটা কি এক্স অক্ষ থেকে কোনো উপরে আছে? আছে কি নাই? এক্স অক্ষ থেকে কিন্তু কোনো উপরেই নেই, একদম এক্স অক্ষের উপরেই আছে। তাহলে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা কত? এই বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা কত আমাকে বলো। অনেকে বুঝতেছে না যে কেন 0 হবে। দেখো, একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এই কথাটার মানে কি? একটা বিন্দুর ভুজ এক্স, কোটি ওয়াই। কোটি ওয়াই মানে হচ্ছে বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা। হ্যাঁ, কোটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে উচ্চতা। একটা বিন্দু স্থানাঙ্ক 3,2, তার মানে হচ্ছে বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে 2 একক, এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে 2 একক। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটা তো এক্স অক্ষ থেকে উচ্চতা কত বলতো? এই বিন্দুটার, ভাই এক্স অক্ষ থেকে এই বিন্দুটার উচ্চতা হচ্ছে 0। এই বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে 0। আবার এই বিন্দুটার এক্স অক্ষ থেকে উচ্চতা কত? এই বিন্দুটারও কিন্তু এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে 0। তাহলে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুরই কিন্তু এক্স অক্ষ থেকে উচ্চতা 0 হয়। এই কারণে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটিটা 0 হয়। ধরো এটা যদি 1,0 হয়, এটা হচ্ছে 2,0। তাহলে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি কেন 0 হয়, এটা কি আমরা সবাই বুঝছি? বুঝলে একটু ভাইকে ক্লিয়ার লিখে জানাই দিও। ওকে, তাহলে এইবার আসো অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি। ধরো এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। এখন মনে করো এই মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব হচ্ছে সাপোজ 2। সাপোজ 2, হ্যাঁ 2 না তো 3ও হইতে পারে, 5ও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো আমি ধরে নিলাম এই উচ্চতাটা হচ্ছে 2 একক। এখন আমাকে তোমরা বলবা
যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত। এই যে এক্স অক্ষের সমান্তরাল ইয়েলো কালারের লেখাটা, এই রেখাটা এই ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত সেটা আমাকে একটু বলবা তোমরা। সেই বিন্দুটার স্থানাঙ্কটা কত বলো তো ভাই। হ্যাঁ, এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো, এই বিন্দুটা কোনো ডানে বা বায়ে মুভ করে নাই, একদম মূল বিন্দু বরাবরই আছে, ডানে বা বায়ে মুভ করে নাই, এই কারণে এটার ভুজ হচ্ছে 0। আর 2 ঘর উপরে আছে তাহলে কোটি হচ্ছে 2। যেহেতু এক্স অক্ষ থেকে 2 ঘর উপরে আছে তাহলে কোটি হচ্ছে 2। কোটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে উচ্চতা বা এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে কোটি। আর ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, বিন্দুটা তো ওয়াই অক্ষের উপরেই আছে, তাহলে যেহেতু ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব 0, তাহলে এটার ভুজ হচ্ছে 0। ঠিক আছে। আবার ধরো আমি 3 ঘর ডান দিকে গেলাম, 3 ঘর ডান দিকে গেলাম, হ্যাঁ, এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 3 ঘর ডান দিকে, তাহলে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, যেহেতু ওয়াই অক্ষ থেকে 3 ঘর ডান দিকে আঁকছি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 ঘর। ওয়াই অক্ষ থেকে 3 ঘর ডান দিকে থাকাতে ভুজ হবে 3। কিন্তু এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষ থেকে কতটুকু উপরে আছে বলতো, এক্স অক্ষ থেকে কিন্তু 2 একক উপরে আছে, সো কোটি সবসময় হবে 2। কোটি সবসময় হবে 2। আবার দেখো এই বিন্দুটা, মনে করো এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 4 ঘর বাম দিকে আছে, যেহেতু বাম দিকে আছে, বাম দিকে থাকলে ভুজ নেগেটিভ হয় -4। আর এক্স অক্ষ থেকে কতটুকু উপরে আছে ভাই, এক্স অক্ষ থেকে কিন্তু 2 একক উপরেই আছে, তাহলে কোটি সবসময় হচ্ছে 2। ঠিক আছে। এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা আমি আঁকছি, এই রেখাটার উপরের প্রত্যেকটা বিন্দুর, কতগুলো বিন্দু আছে এই রেখাটার উপরে, এই রেখাটার উপরে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, এবং প্রত্যেকটা বিন্দুর কোটির ভ্যালু কিন্তু 2। প্রত্যেকটা বিন্দুর কোটির ভ্যালু মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। প্রত্যেকটা বিন্দুর কোটির ভ্যালু বা ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। এই কারণে এই রেখাটার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2। ওয়াই ইকুয়ালস টু 2। ঠিক আছে। ওয়াই ইকুয়ালস টু 2, তার মানে এই রেখাটা যদি 3 ঘর উপরে থাকতো তাহলে রেখাটার সমীকরণ হইতো ওয়াই ইকুয়ালস টু 3, তাই না। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা y ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, y ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়ালস টু ধ্রুবক। কে কে বুঝছি আমাকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। তাহলে এখন আমাকে বলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যদি y ইকুয়ালস টু ধ্রুবক হয়, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে। y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি, ধরো y অক্ষের সমান্তরাল এই রেখাটা আঁকলাম, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সাদা কালারের লেখাটা। এই রেখাটার সমীকরণ কি হবে আমাকে বলো তো, এই সাদা কালারের রেখাটার সমীকরণ কি হবে, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, দেখি কে বলতে পারে, কে চালাক। একজন ফেরদৌস হোসেন, তুমি কমেন্টে স্প্যামিং করতেছো, তোমাকে আমি এখন যাতে স্প্যামিংটা করতে না পারো এই কারণে তোমার কমেন্ট করার স্বাধীনতা আমি কেড়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে ভাই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু ধ্রুবক। এক্স ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ধ্রুবক। দেখো যে এই রেখাটার উপরের এই বিন্দুটার স্থানাঙ্ক 3,2, এই বিন্দুটার ভুজ হচ্ছে 3, এবং এই রেখাটার উপরে যে কোনো বিন্দুরই ভুজ হচ্ছে 3। এই রেখার উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 3, কারণ যে কোনো বিন্দুই ওয়াই অক্ষ থেকে 3 ঘর ডান দিকে আছে, প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে 3। প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে 3। এখন
এটা ধরো 2 ঘর উপরে, এটা 3 ঘর উপরে, এটা 4 ঘর উপরে, এটা মনে করে 1 ঘর নিচে, তাহলে -1। ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন তোমরা আমাকে বলবা, আমি যে সাদা কালারের রেখাটা আঁকছি এর উপরে কয়েকটা বিন্দু আঁকছি, এখন এই পুরা চিত্রটা দেখে আমাকে বলো তো যে এই সাদা কালারের রেখাটার সমীকরণটা আসলে কি? এই সাদা কালারের রেখাটার সমীকরণটা কি হবে আমাকে কমেন্টে লিখে জানাও। ইন দ্য মিন টাইম আমি এটা একটু বের করে দেখাই। দেখো, প্রত্যেকটা বিন্দুর x এর ভ্যালু 3, তাহলে এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 3। ঠিক আছে, সাদা কালারের রেখাটার সমীকরণ x ইকুয়ালস টু 3। ঠিক আছে, x ইকুয়ালস টু 3। দেখো, প্রত্যেকটা বিন্দুর x এর ভ্যালু কিন্তু 3, এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুর x এর ভ্যালু 3। সো এই রেখাটার সমীকরণ x ইকুয়ালস টু 3। আজকের ক্লাসে আমরা যা শিখতেছি এই জিনিসটা হুবহু কিছুদিন আগে আমি এই ইন্টার ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদেরকে শিখাইছি। তো এইচএসসি তে যারা হায়ার ম্যাথ নিবা বা সায়েন্স নিবা, সায়েন্স নিয়ে যারা হায়ার ম্যাথ নিবা, তাদের কিন্তু এই আজকের ক্লাসটা বা এই চ্যাপ্টারের পুরো ক্লাসটাই কিন্তু লাগবে, সবগুলা ক্লাস। ঠিক আছে, একদম হুবহু সেম। এইচএসসি তে আরো বড় আকারে আছে, আরো ভাস্ট। ঠিক আছে, বাট এগুলো আছে। এখন দেখো একটা এক্সাম্পল, আগের দিন 20টা এক্সাম্পল করছিলাম, 20 নাম্বার এক্সাম্পল পর্যন্ত করছিলাম, আজকে 21 নাম্বার এক্সাম্পল। ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যে এত বিন্দু দিয়ে যায়। আমি একটু ছবিটা আঁকি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি একটু ছবিটা আঁকি। ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখার সমীকরণ যা 5 - 3 বিন্দু দিয়ে যায়। আমাকে বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? 5 - 3 বিন্দুটা কোন চতুর্ভাগে আছে আমাকে একটু বলতে পারবা? এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? দেখে কে বলতে পারে? বলো। হ্যাঁ, অর্থ অলরেডি আনসার দিয়ে ফেলছে, অনেকে আনসার দিচ্ছে, সঠিক আনসারই দিচ্ছে, প্রমা দিছে। ওকে, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে। 5,3 মূল বিন্দু থেকে 5 ঘর ডান দিকে 3 ঘর নিচে, মূল বিন্দু থেকে 5 ঘর ডানে 3 ঘর নিচে, ধরলাম এই বিন্দুটা হচ্ছে তোমার 5,-3 বিন্দুটা। ঠিক আছে, এখন ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আঁকি, যেই রেখাটা এই বিন্দুটা দিয়ে পাস করে, এমন একটা রেখা যেই রেখাটা 5 - 3 বিন্দু দিয়ে পাস করতেছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। এখন দেখো, এই রেখার উপরের প্রত্যেকটা বিন্দু, হ্যাঁ, ভুজ কিন্তু 5 হবে। এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু ধ্রুবক। এখন ধ্রুবকটার মান কি হবে? ধ্রুবকটার মান হবে হচ্ছে 5, x ইকুয়ালস টু 5। এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। কারা কারা ক্লিয়ার হয়েছে? যারা যারা ক্লিয়ার হয়েছে তাদের জন্য একটা ম্যাথ। এই ম্যাথটার আনসার বলবা। x অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3-4 বিন্দু দিয়ে যায়। পরের পার্টটা পরে, হ্যাঁ, শুধু প্রথম পার্টটার আনসার করো। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যা 3-4 বিন্দু দিয়ে যায়। ছবি আঁকো, ছবি আঁকো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। 3-4 বিন্দুটা আছে প্রথম চতুর্ভাগে, 3 ঘর ডানে 4 ঘর উপরে, এটা হচ্ছে 3,4 বিন্দু। এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আঁকি, যেটা এই বিন্দু দিয়ে পাস করে, এই যে রেখাটা, এই যে রেখাটা 3-4 বিন্দু দিয়ে পাস করে। ঠিক আছে, এখন এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের সমীকরণটা কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এখানে এটা হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, আর ধ্রুবকটা কি হবে? 4। এই রেখাটার সমীকরণ হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4। কারণ এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুর কোটি কিন্তু 4, প্রত্যেকটা বিন্দুর কোটি 4, মানে এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর 4। ঠিক আছে, তাই ওয়াই ইকুয়ালস টু 4। এখন আমাদের বলছে যে এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, বা এই রেখাটা ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটার স্থানাঙ্ক দেখি সবার আগে কে বলতে পারে? এই সাদা কালারের রেখাটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেটা আমি এঁকে দিলাম। এখন এই বিন্দুটার স্থানাঙ্কটা কত, কে বলতে পারে? ঠিক আছে, যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরের যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0,
ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0। ওকে, আর এই দেখো এই বিন্দুটা যেহেতু 3 ঘর ডানে 4 ঘর উপরে, এটাও কিন্তু 4 ঘর উপরে। হ্যাঁ, এই উচ্চতাটা কিন্তু 4 ঘর। ঠিক আছে, এই উচ্চতাটা কিন্তু 4 ঘর। তাহলে এটা হচ্ছে 0,4, 0,4। ঠিক আছে, 0,4। বুঝবা, বুঝে বুঝে অঙ্ক করবা, তাহলে দেখবা যে অনেক ইজি লাগতেছে। দেখো এই অঙ্কটা কি বলছে, এখানে দুইটা অঙ্ক আছে। দুইটা অঙ্কের মধ্যে আমি প্রথম অঙ্কটা করে দিব, দ্বিতীয় অঙ্কটা তোমরা এইচডব্লিউ করবা। দ্বিতীয় অঙ্কটা এইচডব্লিউ থাকবে। তো প্রথম অঙ্কটা ভালো করে বুঝলে দ্বিতীয়টা তোমরা ইজিলি পারবা, একই রকম। ঠিক আছে, দেখো এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? রেখাসমূহ, মানে দুইটা রেখা যেহেতু, তাই রেখাসমূহ বা রেখাগুলো এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা চিত্র এঁকে দেখাও। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা করি। এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা চিত্র এঁকে দেখাইতে হবে। ঠিক আছে, ক নাম্বার অঙ্কটা। সো ক নাম্বার অঙ্কটা আমরা করব। ক নাম্বার অঙ্কটা করব। এই ক নাম্বার অঙ্কটা এক্স অক্ষকে কোন বিন্দুতে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা চিত্র এঁকে দেখাতে হবে। এখন তোমরা আমাকে বলো যে এক্স অক্ষের উপরের যে কোনো বিন্দুর ওয়াই এর ভ্যালু 0 হয়, এটা কি আমরা আজকের ক্লাসে শিখছি কি শিখি নাই? এক্স অক্ষের উপরের যে কোনো বিন্দুর ওয়াই এর ভ্যালু মানে কোটির মান 0 হয়। এক্স অক্ষের উপরের যে কোনো বিন্দুর কোটির মান 0 হয়। ঠিক আছে, আমরা একটু লিখি যে এক্স অক্ষের উপরের যে কোনো বিন্দুর কোটির মান 0 হয়। তার মানে হ্যাঁ, এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে y সমান 0 বসাতে হবে। y সমান 0 বসাতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে y ইকুয়ালস টু 0 বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই রেখাটা ইকুয়েশনটা কি? y ইকুয়ালস টু থ্রাইস এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন y সমান 0 বসিয়ে পাই, y সমান 0 বসিয়ে পাই। দেখো y এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এটা আসতেছে কি থ্রাইস এক্স মাইনাস 3, থ্রাইস এক্স মাইনাস 3, বা মাইনাস 3টাকে বাইরে নিয়ে আসলে প্লাস 3। এখান থেকে আমরা 3 দিয়ে কাটাকাটি করলে এক্স এর ভ্যালু পাচ্ছি 1, এক্স এর ভ্যালু পাচ্ছি 1। ঠিক আছে, অতএব আমরা লিখব রেখাটির, এই যে এই রেখাটির এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু, এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু কি হবে? রেখাটার কি হবে? দেখো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, তাহলে 1,0 এটা হচ্ছে এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু। ঠিক আছে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু। এখন ওয়াই অক্ষের সাথে যদি ছেদ বিন্দু বের করতে হয় তাহলে কি বসাইতে হবে আমাকে একটু বলো তো, যে ওয়াই অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে কি বসাইতে হবে? ওয়াই অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে কি বসাইতে হবে? এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে ওয়াই 0 বসাইতে হয়। ওয়াই অক্ষের সাথে ছেদ বিন্দু, ওয়াই অক্ষের সাথে ছেদ বিন্দু বের করতে হলে এক্স সমান 0 বসাতে হবে। কেন? কারণ কি? কারণ হচ্ছে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স এর ভ্যালু মানে ভুজের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 0 বসাইতে হবে। তোমরা অনেকে আমার আগে লিখে ফেলছো। ওকে ফাইন, তাহলে এবার এই সমীকরণটাতে এক্স সমান 0 বসিয়ে পাই, আবার এক্স সমান 0 বসিয়ে পাই
বসিয়ে পাই, দেখো এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে 3 ইন্টু 0 মাইনাস 3, বা ওয়াই ইকুয়ালস টু আসতেছে 3 ইন্টু 0 মানে 0, শুধু মাইনাস 3 আসতেছে, ওয়াই এর ভ্যালু আসতেছে -3। তাহলে অতএব রেখাটার ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু, ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু, ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু কত? এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -3, 0 -3, 0 -3। ঠিক আছে, এই যে সাকিবুল হাসান সুন্দর করে লিখে দিচ্ছে 0 -3। এখন যদি ছবি আঁকতে বলি, ছবিটা আঁকি চলো। দেখো ছবিটা সুন্দর, অনেক সুন্দর। আহ আহ দেখো ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু হচ্ছে 0 -3, 0 -3 বিন্দুটা হচ্ছে এই দিকে, 0 -3, এটা হচ্ছে 0 -3 বিন্দুটা। আর এক্স অক্ষের সাথে ছেদবিন্দু হচ্ছে 1,0, 1,0 বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1,0 বিন্দু। তাহলে রেখাটা কি হবে? রেখাটা হবে এই দুইটা বিন্দু যোগ করে দাও, কানেক্ট করে দাও, এইদিকেও বর্ধিত করে দাও, ওইদিকেও বর্ধিত করে দাও, এটাই হচ্ছে আমাদের রেখাটা। এই দুইটা হচ্ছে ছেদবিন্দু, এক্স অক্ষের সাথে ছেদবিন্দু এইটা, আর ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, পুরো অঙ্কটা ক্লিয়ারলি কারা কারা বুঝতে পারছে? খুব সুন্দরভাবে কারা কারা বুঝতে পারছে? শর্টকাটে করার কোনো নিয়ম নাই, শর্টকাট খোঁজা যাবে না ভাইয়া। আমরা যদি একটা জিনিস বেসিক থেকে ভালো করে বুঝি, তাহলে শুধুমাত্র জিনিসটা ফিল করতে পারবে। শর্টকাট মাঝে মাঝে তোমাকে ধরা খাওয়াবে। শর্টকাটের মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে শর্টকাট করে তুমি অঙ্ক করতে পারবে, অঙ্ক মিলাইতে পারবা, কিন্তু তুমি অঙ্ক কখনো ফিল করতে পারবা না। যার কারণে বড় ক্লাসে উঠলে তুমি ম্যাথে ভয় পাবা, ম্যাথে ধরা খেয়ে যাবে। আনকমন অঙ্ক হইলে তুমি হচ্ছে মিলাইতে পারবা না। ঠিক আছে, ওকে। আর বুঝতেছি ঠিক আছে, বাট ক্লাস শেষে কিন্তু এই ভিডিওটা আমরা আবার দেখব। ঠিক আছে, আর ক্লাস নোট সাথে সাথে তুলবো না। তাহলে এই অঙ্কটা তো করে দিলাম, এই অঙ্কটা কি আমরা পারবো নাকি পারবো না? এই অঙ্কটা পারবো কি পারবো না? খ নাম্বার অঙ্কটা বলো, খ নাম্বার অঙ্কটা পারবো কি পারবো না? চিত্রটাকে আঁকতে হবে। আমি এই যে বলছে যে চিত্র এঁকে দেখাও, চিত্র এঁকে দেখাইতে বলছে, চিত্র তো আঁকতেই হবে, তাই না? চিত্র এঁকে দেখাও। তাহলে খ নাম্বার অঙ্কটা এইচডব্লিউ থাকবে। কি করবা? এক্স অক্ষের সাথে ছেদবিন্দু বের করতে হলে ওয়াই এর ভ্যালু 0 বসাবা, আর ওয়াই অক্ষের সাথে ছেদবিন্দু বের করতে হলে এক্স এর ভ্যালু 0 বসাবা। ঠিক আছে, এখন দেখো এই টাইপটার নাম হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, গতকালকের ক্লাসে ছিল না, কিন্তু আজকে আসো, এরকম কে কে আসো যে ভাই গতকালকের ক্লাসটা মিস হয়েছে কিন্তু আজকে আসছি? এবং হ্যাঁ, গতকালকের যে মিস হওয়া ক্লাসটা, এটা আমি কাভার করে আসিনি। আমি গতকালকের ক্লাসটা লাইভও করি নাই, রেকর্ডও করিনি, একেবারেই করি নাই, কিন্তু আজকের ক্লাসে আসছি। এরকম কে কে আসো? যারা যারা আসো তাদেরকে বলবো ভাই তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, বাট তোমার জন্য বোঝা খুবই ডিফিকাল্ট হবে। লেকচারগুলো সিকোয়েন্সিয়াল, একটার সাথে আরেকটা রিলেটেড। সো এই সময়ে তুমি লেকচার 4 এটা চলতেছে আজকে, লেকচার 4 না করে যদি তুমি লেকচার 3টা করো, তাহলে তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, তো গতকালকের ক্লাসে আমি কিন্তু ঢাল পড়াইছিলাম। ঢাল মনে আছে? কার কার ঢাল মনে আছে? যার যার ঢাল মনে আছে এই টাইপটা তাদের জন্য। ঠিক আছে, যার যার ঢাল মনে আছে এই টাইপটা তাদের জন্য। মনে করেন এইটা একটা রেখা, এই রেখাটা, এই রেখাটার ঢাল হচ্ছে এম, এই রেখাটার ঢাল হচ্ছে এম। ঠিক আছে, এই রেখাটার ঢাল হচ্ছে এম। এই রেখাটার উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে x1, y1। ঠিক আছে, ধরো 2,3, 4,5, 7,4 এরকম র্যান্ডম একটা বিন্দু আছে, একটা রেখার ঢাল দেওয়া আছে, আর একটা র্যান্ডম একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই রেখাটার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেই টেকনিকটা আমরা এখন শিখবো। ঠিক আছে,
তো এই রেখাটার সমীকরণ বের করার টেকনিক হচ্ছে এই রেখার উপরে যে কোনো জায়গায় তুমি একটা বিন্দু নিবা, হ্যাঁ, যে কোনো জায়গায়, এবং বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখন একটা রেখার ঢাল ইকুয়ালস টু, আমি গতদিন পড়াইছিলাম যে দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য, মনে আছে নাকি নাই? ঢাল পড়াইছিলাম না গতকালকেই? দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। কোটির পার্থক্য হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কোটির পার্থক্য হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর ভুজের পার্থক্য হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো এটা, এই লাইনটা তো বুঝছি আমরা যারা গতকালকে ছিলাম, বুঝতে পারছি? তাহলে এখান থেকে তুমি বলো তো, আমি কি এখান থেকে এটা লিখতে পারি না যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা কি লিখতে পারি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এখন দেখো এই লাইনটা পড়ো, একটা সরল রেখার ঢাল এম এবং রেখাটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হইলে রেখাটার সমীকরণ এটা। কারণ এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমি তোমাকে বুঝাই দিলাম। এরপর যেটা করতে হবে, ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। ফর্মুলাটা মনে রাখলেই তোমার অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখো একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। এখন দেখো অঙ্কটা কিভাবে করব। এম ঢাল বিশিষ্ট সরল রেখার আমরা সূত্রটা আগে লিখবো, হ্যাঁ, আমরা আগে সূত্রটা লিখবো, তারপর অঙ্ক করব। এম ঢাল বিশিষ্ট সরল রেখা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ কি হবে? এম ঢাল বিশিষ্ট সরলরেখা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হইলে রেখাটার সমীকরণ কি হবে? রেখাটার সমীকরণ হবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন আমাদের রেখাটা ঢাল কত? আমাদের রেখাটা ঢাল হচ্ছে 2, এবং রেখাটা এই বিন্দু দিয়ে যায়। অতএব 2 ঢাল বিশিষ্ট সরল রেখা 2 মাইনাস 1 বিন্দুগামী হলে রেখাটার সমীকরণ কি হবে? রেখাটার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম এর ভ্যালু 2, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো এখানে কি পাচ্ছ, ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু টোয়াইস এক্স মাইনাস ফোর, 2 দিয়ে গুণ করলাম। সবকিছুকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে টোয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু 0। টোয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে অঙ্কটার আনসার। সো আমরা কারা কারা বুঝতে পারছি, অঙ্কটা কিন্তু শেষ। ঠিক আছে, অঙ্কটা কিন্তু শেষ। অর্থ বলছে ওয়াই মাইনাস টোয়াইস এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ, হ্যাঁ ওইটাও হয়। ঠিক আছে, কিন্তু এইভাবে লিখলে সুন্দর লাগে। হ্যাঁ, যে আদর্শ ফরম্যাট হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা হচ্ছে আদর্শ ফরম্যাট। ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আদর্শ ফরম্যাট। সো এই ফরম্যাটে লিখলে দেখতে সুন্দর লাগে, টিচাররা খুশি হয়। ঠিক আছে, এবার আসো এইটা এক্সাম্পল 25 কি বলছে। এক্সাম্পল 25 বলছে, এটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে অঙ্কটা করতে হবে, এটা এসএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কে জিরো, কে কমা জিরো, মানে একটা বিন্দু যার ভুজ হচ্ছে কে, কোটি হচ্ছে 0, বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় কর। কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটা 5, 6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। এত বড় পড়ার দরকার নেই, হ্যাঁ, এত বড় পড়ারই দরকার নেই। তুমি মনে করো এই পার্টটা নাই, এই পার্টটা নাই, খালি এতটুকুই দেখো, কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। ওকে ফাইন, আমি লিখতেছি, দেখো এই যে এই লাইনটা আবার লিখবো, এম ঢাল বিশিষ্ট সরলরেখা, এম ঢাল বিশিষ্ট সরলরেখা
x1 y1 বিন্দুগামী হলে x1 y1 বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ কি হয় ভাইয়া? রেখাটির সমীকরণ কি হয়? y minus y1 equals to m into x minus x1। এটা হয়, এটা ফর্মুলা হিসেবে ইউজ করতে হবে এই সূত্রটা, ঠিক আছে? এটা একটা ফর্মুলা। এখন বলো, অতএব কে ঢাল বিশিষ্ট সরল রেখা, মানে এখানে এম এর ভ্যালু কি, এটা যদি কে জিরো বিন্দুগামী হয়, কে জিরো বিন্দুগামী হলে রেখাটার সমীকরণ কি হবে? রেখাটার সমীকরণ হবে y মাইনাস, দেখো কোটি কত, কোটি হচ্ছে জিরো, y1 এর ভ্যালু হচ্ছে জিরো, y1 এর ভ্যালু হচ্ছে জিরো, ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে কে, হ্যাঁ এম ঢাল, এটা হচ্ছে কে ঢাল, এম এর ভ্যালু কে, এক্স মাইনাস x1, x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে কে, বিন্দুটার ভুজ হচ্ছে কে, এইটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা y ইকুয়ালস টু কে এক্স মাইনাস কে স্কোয়ার, বা কে এক্স মাইনাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের রেখাটার সমীকরণ। হ্যাঁ, কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করে, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার, প্রথম পার্টটার আনসার। এখন সেকেন্ড পার্টটা দেখ, যদি রেখাটা 5-6 বিন্দুগামী হয় তাহলে কে এর মান নির্ণয় করে। এখন এই রেখাটা যদি 5-6 বিন্দুগামী হয় তাহলে এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 6 বসাবো, ঠিক আছে? একটা রেখা যদি 5-6 বিন্দুগামী হয় তাহলে 5,6 বিন্দু দিয়ে রেখাটা স্যাটিসফাইড হবে, রেখাটা সিদ্ধ হবে। এই কথাটার মানে হচ্ছে এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় যদি 6 বসাই, বাম পাশ আর ডান পাশ সমান হবে, ঠিক আছে? তাহলে রেখাটির সমীকরণে দেখো, রেখাটি যেহেতু 5,6 বিন্দুগামী তাই সমীকরণে মানে হচ্ছে এই জায়গাটাতে, হ্যাঁ, সমীকরণে x সমান 5 y সমান 6 বসিয়ে পাই x সমান 5 আর y সমান 6, এই যে x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 6 বসিয়ে পাই। x এর জায়গায় 5 বসাবো, তাহলে হবে হচ্ছে k ইনটু x এর জায়গায় 5 মাইনাস y, y এর জায়গায় 6 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা লিখতে পারি এইভাবে যে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে লিখতে পারি কে স্কোয়ার মাইনাস থ্রাইস কে মাইনাস টোয়াইস কে প্লাস 6 ইকুয়ালস টু 0, বা কে যদি কমন নাও, কে মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে তোমরা বুঝেই গেছো এটার বাকিটা কি হবে। আমি যদি এই ক্যালকুলেশনটা বাকি পার্টটা এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে পাচ্ছি কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে হয় কে মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা যদি হয় তাহলে কে এর ভ্যালু 3 হবে, আর এটা হইলে কে এর ভ্যালু 2 হবে, ঠিক আছে? কে এর মান কি হবে, 3 অথবা 2, কে সমান 3 অথবা 2। কারা কারা ক্লিয়ার, ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাই দিন। এই যে মুজাহিদ আমার আগে আনসার বের করে ফেলছে, 3 অর্থ, থ্যাংক ইউ। ঠিক আছে, এরকম আরেকটা ম্যাথ আছে, একই রকম আরেকটা ম্যাথ, দেখো এই ম্যাথটা আমি আরেকবার বুঝিয়ে দিই।
এই ম্যাথটা আমি আরেকবার বুঝাই দিই। এম ঢাল বিশিষ্ট সরলরেখা x1 y1 বিন্দুগামী হলে রেখাটার সমীকরণ হয় y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। আমাদের রেখাটার ঢাল বলছে কি যে কে ঢাল বিশিষ্ট সরলরেখা, দেখো কে ঢাল বিশিষ্ট, তাহলে এম এর জায়গায় কে, আর রেখাটা কে জিরো বিন্দুগামী, তাহলে x1 y1 এর জায়গায় কে জিরো হইলে রেখাটার সমীকরণ কি হবে y মাইনাস y1, y1 এর ভ্যালু 0, x1 এর ভ্যালু হচ্ছে কে, m এর ভ্যালুও কে, তো ভ্যালুগুলো বসাই দিলাম। তাহলে y মাইনাস 0 মানে হচ্ছে y, কে দিয়ে গুণ করলে কে এক্স মাইনাস কে স্কোয়ার, তারপরের লাইনটা আমি ওয়াইটাকে এক পাশে নিয়ে এইভাবে লিখলাম, হ্যাঁ, কে এক্স মাইনাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রেখাটার সমীকরণ, প্রথম পার্টের আনসার। এখন দ্বিতীয় পার্টে বলছে রেখাটা যদি 5,6 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কে এর ভ্যালু কত। এখন রেখাটা যেহেতু 5,6 বিন্দু দিয়ে অতিক্রম করছে, তার মানে হচ্ছে 5,6 বিন্দু দিয়ে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, স্যাটিসফাইড হবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় তুমি 6 বসাও তাহলে বাম পাশ আর ডান পাশ সমান হবে। দেখো লেখাটা খেয়াল করো, রেখাটি যেহেতু 5,6 বিন্দুগামী তাই সমীকরণে x সমান 5 y সমান 6 বসিয়ে পাই, x এর জায়গায় 5 y এর জায়গায় 6 বসাইলাম, বাকি যা কিছু সব সেম থাকবে। দেখো এটা কে এর একটা দ্বিঘাত সমীকরণ, কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে কে এর দুইটা ভ্যালু পাই। ঠিক আছে, ওকে শাকির, বুঝা গেছে? ঠিক আছে, একজন বলছে একটা সুন্দর একটা কোশ্চেন করছো, নামটা কি এসব, তোমরা নাম নিজের অরিজিনাল নামটা কেন লিখো না, নিজেদের মতো করে নাম রাখো, এটা তো ঠিক না। নাজাদ বলছে যে ভাই সবসময় আপনি বিভিন্ন সফল ব্যক্তিদের সফলতা ও ব্যর্থতা নিয়ে গল্প বলেন, আচ্ছা আপনার ব্যর্থতার গল্প শুনতে চাই। আমি কি বলছি যে বিশ্বের সবচেয়ে সফল মানুষদের জীবনেও ব্যর্থতা আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যর্থতা আছে, আমার লাইফেও আছে। তবে তোমাদের আজকে একটা টিপস দিই, এটা একটা লাইফ হ্যাক্স। হ্যাঁ, এটা হয়তো এটার মর্মটা তুমি এখন বুঝবা না, পরে বুঝবো, অনেক পরে যে বুঝবো। কেউ কেউ আছে সারা জীবনেও বুঝে না, আর যাদের একটু ম্যাচুরিটি ভালো তারা বুঝে যায়। সেটা হচ্ছে নিজের ব্যর্থতা, নিজের ব্যর্থতার গল্প কখনো প্রয়োজন ছাড়া, হ্যাঁ, জনসম্মুখে বলতে নেই, নিজের ব্যর্থতাকে গোপন রাখতে হয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার লাইফ হ্যাক্স, একটা টিপস দিলাম, এটা মনে রাখবা যে জনসম্মুখে সবসময় নিজের ব্যর্থতা বা নিজের দোষ, নিজের অপরাধ এগুলা জনসম্মুখে পাবলিকলি প্রয়োজন ছাড়া বলতে নেই, যখন প্রয়োজন না এটা বলতে হবে তখন, আদারওয়াইজ। ঠিক আছে, ওকে, আসো যে এই বিন্দুগামী এবং 1/k ঢালবিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, যদি রেখাটা এত বিন্দু দ্বারা অতিক্রম করে তবে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। দেখো তো 26 নম্বর অঙ্কটা আর 25 নম্বর অঙ্কটা কি একই অঙ্ক নাকি ডিফারেন্ট অঙ্ক? কি মনে হচ্ছে, সেম নাকি ডিফারেন্ট? সেম নাকি ডিফারেন্ট বলো তো? 25 আর 26 ডেটাটা ডিফারেন্ট কিন্তু ম্যাথটা কিন্তু সেম। ঠিক আছে, ডেটা ডিফারেন্ট কিন্তু ম্যাথ হচ্ছে সেম। ঠিক আছে, কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 হবে, মাইনাস প্লাস 6, ঠিক আছে, প্লাস 6 মাইনাস 6 না তানজিল, প্লাস 6 হবে। সবকিছুকে আমি ধরো যে ডান দিকে নিয়ে গেছি, তাহলে মাইনাস কে স্কোয়ারটা এই পাশে গেলে প্লাস কে স্কোয়ার, 5k এই পাশে গেলে মাইনাস 5k, মাইনাস 6 এই পাশে গেলে প্লাস 6। অথবা চিন্তা করতে পারো উভয় পক্ষকে আমি মাইনাস দিয়ে গুণ করছি, উভয় পক্ষে দেখো কে স্কোয়ারের চিহ্ন চেঞ্জ হয়েছে, 5k চিহ্ন চেঞ্জ হয়েছে, মাইনাস 6 এরও চিহ্ন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আসো দেখো সেম না অঙ্কটা, পারা যাবে? অঙ্কটা পারবো কারা কারা? এই অঙ্কটা পারবো কারা কারা সেটা বলো। দেখো এম ঢাল বিশিষ্ট সরলরেখার x1 y1 বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটা তো আমরা জানি। ঠিক আছে,
অতএব আমাদের রেখাটা ঢাল কত? 1/k। 1/k, যারা আগের অঙ্কটা বুঝো নাই ভালো করে দেখো, ঢাল বিশিষ্ট সরল রেখা k² 2k, k² 2k বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ কি হবে ভাই? রেখাটার সমীকরণ y মাইনাস y1, y1 এর ভ্যালু হচ্ছে টোয়াইস কে, ইকুয়ালস টু m ইন্টু m এর ভ্যালু 1/k, m মানে হচ্ছে ঢাল, x মাইনাস x1, x1 এর ভ্যালু হচ্ছে k²। এখান থেকে তুমি কি লিখতে পারো? বা এই কেটা যদি বাইরে নিয়ে আসো, কে ওয়াই মাইনাস 2k² ইকুয়ালস টু এক্স মাইনাস k²। সবকিছুকে যদি তুমি এক পাশে নাও, এক্স মাইনাস কে ওয়াই মাইনাস k², এই পাশে গেলে +2 হবে, তাহলে +k² ইকুয়ালস টু 0। কি হচ্ছে? এক্স মাইনাস কে ওয়াই প্লাস k² ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার প্রথম পার্টটার আনসার। রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে, রেখাটার সমীকরণ হচ্ছে এটা, প্রথম পার্টটার আনসার। সো প্রথম পার্টটা আমরা কারা কারা ক্লিয়ার হয়ে বুঝছি, ব্যাকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। সংক্ষেপে সি লিখে জানাই দিতে পারো, সি ফর ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ, ম্যাথ ডান 1 মিনিট আগে, ভেরি গুড। এখন এই রেখাটা, এই যে এই রেখাটা যদি -2,1 বিন্দুগামী হয়, আমি একটু লিখবো রেখাটি -2,1 বিন্দুগামী হয়, রেখাটির সমীকরণে x ইকুয়ালস টু -2 ও y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু -2 আর y ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু 1 বসিয়ে পাই। ঠিক আছে? x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু 1 বসাবো। x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু 1 বসাবো। x এর জায়গায় -2 বসাইলাম আর y এর জায়গায় 1 বসাইলাম। ঠিক আছে? -2 মাইনাস k ইন্টু 1 প্লাস k² ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাই? বা k² মাইনাস k -2 ইকুয়ালস টু 0। এটাকে যদি মিডল টার্ম করি, k² মাইনাস টোয়াইস k প্লাস k -2 ইকুয়ালস টু 0, বা k কমন নিলে k -2, 1 কমন নিলে k -2। এখান থেকে আমরা পাচ্ছি k -2 ইন্টু k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে k এর ভ্যালু কি কি হবে? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি হয় k -2 ইকুয়ালস টু 0 বা k ইকুয়ালস টু 2, অথবা k প্লাস 1 ইকুয়ালস টু 0 বা k এর ভ্যালু -1। অতএব k ইকুয়ালস টু 2 অর -1। শেষ। এটা হচ্ছে আরেকটা আনসার। ওকে, তো বুঝলি একটু ভাইকে ক্লিয়ার লিখে জানাই দিই। ঠিক আগের অঙ্কটা, আগেরটা এরকম লম্বা ভাবে করছিলাম, এখন চাপায় চাপায় করছি, দেখতে অন্যরকম লাগতেছে কিন্তু অঙ্ক কিন্তু সেম। ঠিক আছে? এইটা দেখো,
এই সূত্রটাও কিছুদিন আগে আমি ইন্টারমিডিয়েটে পড়ালাম ফার্স্ট ইয়ারে, এখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা 9-এ পড়ো। আমরা যখন 9-10-এ ছিলাম তখন এই অঙ্কগুলো ছিল না, তবে এই অঙ্কগুলো যে দিছে তোমাদের সিলেবাসে তোমরা কিন্তু অনেক লাকি। হ্যাঁ, কারণ অঙ্কগুলো মজার এবং বুঝলে অনেক সহজ, বুঝলে তুমি মজাও পাবা, সহজও লাগবে। ঠিক আছে, দেখো এটা কি বলছে, একটা সরলরেখা দুইটা নির্দিষ্ট বিন্দু এত এত দিয়ে অতিক্রম করলে রেখাটার সমীকরণ কি হবে। খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এখন একটা রেখা, র্যান্ডম একটা রেখা, র্যান্ডম একটা রেখা ধরো যে এই রেখাটার x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দু দিয়ে পাস করে। ঠিক আছে, এই দুইটা বিন্দু দিয়ে পাস করে। ওকে, ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই রেখাটা এ এবং বি বিন্দু দিয়ে গমন করে। ধরো এটা 2,3, এটা 1,1, এরকম কিছু একটা র্যান্ডম দুইটা বিন্দু। হ্যাঁ, ভ্যালু দেওয়া থাকবে। তো এই রেখাটার সমীকরণ বের করতে হবে, এই রেখাটার সমীকরণ বের করব। তো এই রেখাটার উপরে আমি একটা বিন্দু নিলাম, পি অফ এক্স কমা ওয়াই, একটা বিন্দু নিলাম, এক্স কমা ওয়াই বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। ঠিক আছে, বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এখন তুমি আমাকে, তোমরা দেখো তো, এই তিনটা বিন্দু কি একই, এই তিনটা বিন্দু কি সমরেখ নাকি সমরেখ না? ইয়েস অর নো? তিনটা বিন্দু কি একই রেখায় অবস্থিত নাকি না? ইয়েস অর নো, সেটা বলো। এই তিনটা বিন্দু, বি বিন্দু, এ বিন্দু, পি বিন্দু, এই তিনটা বিন্দু কি একই রেখার উপরে অবস্থিত নাকি না, সেটা বলো। একজন নো বলছো, বাকি সবাই ইয়েস। তিনটা বিন্দুই কিন্তু একই রেখার উপর অবস্থিত, একটা রেখার উপরেই তিনটা বিন্দু আছে, তাহলে বিন্দু তিনটা কিন্তু সমরেখ, ইংরেজিতে বলে কোলিনিয়ার। আর গতকালকে কিন্তু তিনটা বিন্দু সমরেখ হইলে আমি বলছিলাম যে তাহলে এ বি এর ঢাল আর এপি এর ঢাল কিন্তু সমান হবে। গতকালকে ঢাল পড়াইছিলাম, তখন বলছিলাম যেহেতু তিনটা বিন্দু সমরেখ, একই রেখা আসলে, তাহলে এ বি এর ঢাল, এ বি এর ঢাল আর এপি এর ঢাল সমান হবে। গতকালকে পড়াইছিলাম, মনে আছে? ওকে, আসো এখন দেখো এ বি এর ঢাল, এ বি এর ঢাল কি হবে? দুইটা বিন্দুর কোটির পার্থক্য y1 মাইনাস y2 ডিভাইডেড বাই ভুজের পার্থক্য x1 মাইনাস x2, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু এপি এর ঢাল। এপি এর ঢাল কি হবে? y মাইনাস y1 ভাগ x মাইনাস x1, y মাইনাস y1 ভাগ x মাইনাস x1। ঠিক আছে, দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। এখন এখান থেকে তুমি কি লিখতে পারো, এইটাকে উপরে নিয়ে আসলাম আর এটাকে নিচে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, x মাইনাস x1 এটাকে এই পাশে আনলাম, নিচে যা আছে তাই, x1 মাইনাস x2 ইকুয়ালস টু, এইটাকে ইকুয়ালস, এটাকে এই জায়গায় রাখলাম, এটাকে উপরে আনলাম আর এইটাকে নিচে আনলাম। ঠিক আছে, এইটা আর এটার মধ্যে স্থান বিনিময় করলাম, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখন এইটা হচ্ছে একটা ফর্মুলা যেটা উপরে লেখা আছে। কি লেখা আছে? একটা রেখা x1 y1 ও x2 y2 বিন্দু দিয়ে অতিক্রম করলে রেখাটার সমীকরণ এটা হয়। এইটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে তোমাদের এখন মনে রাখতে হবে। আমার সাথে সাথে একটু জোরে জোরে বলতে পারো যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সূত্রের প্রতিপাদনটা দেখালাম, সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ রাখার একটাই নিয়ম, দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে মুখস্থ করা, বারবার বলা, আর আরেকটা নিয়ম হচ্ছে অঙ্ক করা। অঙ্কে যখন সূত্র অ্যাপ্লাই করবা তখন মনে রাখাটা সবচেয়ে সহজ হয়। বারবার বিড়বিড় করে করে মুখস্থ করলে দেখবা যে দরকারের সময় তুমি ভুলে যাচ্ছ। কিন্তু তুমি যদি ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করো সূত্রগুলা, তাহলে সূত্রগুলো মনে রাখাটা অনেক সহজ হবে। ঠিক আছে, যেমন এইটা যদি ম্যাথে অ্যাপ্লাই করো যে একটা রেখা এ আর বি বিন্দু দিয়ে যায়, রেখাটার সমীকরণ কি হবে? ঠিক আছে, তাই দেখো x1 তুমি লিখতে পারো যে x1 y1 ও x2 y2
বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ বিন্দুগামী রেখার সমীকরণ x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2 ঠিক আছে এখন আমাদের রেখাটা কি 3 0 আর 0 minus 3 তাহলে অতএব 3 0 ও 0 minus 3 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে জাস্ট মান বসাও x1 এর ভ্যালু 3 y1 এর ভ্যালু 0 x2 এর ভ্যালু 0 y2 এর ভ্যালু -3 ঠিক আছে তাহলে আসো x minus x1 x1 এর ভ্যালু হচ্ছে 3 x1 এর ভ্যালু 3 আর x2 এর ভ্যালু হচ্ছে 0 এবার হচ্ছে y minus y1 y1 এর ভ্যালু কত y1 এর ভ্যালু হচ্ছে 0 y1 এর ভ্যালু 0 আর y2 এর ভ্যালু কত y2 এর ভ্যালু হচ্ছে -3 তাহলে y2 এর জায়গায় আমি লিখতেছি -3 তাহলে আসো এটা কি আসতেছে x minus 3 divided by 3 equals to y এটা মাইনাস মাইনাসে +3 3 3 দুই পাশ থেকে কাটা যাবে থাকবে x minus 3 equals to y বা x minus y minus 3 equals to 0 শেষ এটাই ইকুয়েশন এটাই आंसर সো বুঝছি কারা কারা ক্লিয়ার লিখে দিন ঠিক আছে এই যে ইশতিয়াক বলছে যে ভাই আমি কোনোদিন সূত্র মুখস্থ করি নাই ম্যাথে অ্যাপ্লাই করছি ম্যাথে অ্যাপ্লাই করলেই সূত্র মনে থাকে এটাই মনে রাখার বেস্ট টেকনিক ঠিক আছে ওকে দেখো এটা কি বলছে এম ঢাল বিশিষ্ট একটা সরল রেখা y অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করলে রেখাটার সমীকরণ এটা হয় হ্যাঁ এখন এটা প্রমাণটা দেখো মনে রাখাটা সহজ হবে প্রমাণটা ভালো করে দেখো মনে করো একটা রেখা যেটা y অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করছে সি পরিমাণ অংশ ছেদ করছে যে অংশটা ছেদ করছে এটার পরিমাণ হচ্ছে সি এটার পরিমাণ হচ্ছে সি তাহলে এটা তো y অক্ষ তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কি হবে আমাকে একটু কমেন্টে লিখে দাও তো ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কি হবে এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কি হবে লিখে দাও কমেন্টে লিখে দাও এই যে জান্নাতুল রুম্মান ওকে অনেকেই লিখছো 0,c সবার নামটা নিতে পারি না আমার খারাপ লাগে তোমরা কিন্তু মন খারাপ করবা না ঠিক আছে ওকে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,c কারণ এই রেখাটার উপরে আমি র্যান্ডম একটা বিন্দু নিলাম বিন্দুটার স্থানাঙ্ক মনে করো x, y ঠিক আছে এখন তাহলে এই রেখাটার ঢাল যদি m হয় এই রেখাটার ঢাল m এটা প্রশ্নে বলা আছে যে এই রেখাটার ঢাল হচ্ছে m তাহলে m মানে কি ঢাল মানে কি ঢাল মানে হচ্ছে কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য কোটির পার্থক্য কি y মাইনাস সি আর ভুজের পার্থক্য কি x মাইনাস 0 যারা গতকালকে ক্লাস মিস করছো এই টপিক কিন্তু গতকালকে পড়াইছি ভাই বা m ইকুয়ালস টু y মাইনাস সি ডিভাইডেড বাই x এখান থেকে বলতে পারি x টা যদি এই পাশে আসে mx ইকুয়ালস টু y মাইনাস সি বা y ইকুয়ালস টু mx প্লাস সি সূত্রটা y ইকুয়ালস টু mx প্লাস সি এটা কিন্তু ফর্মুলা এখন আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে ঠিক আছে সো ফর্মুলাটা আমরা কারা কারা বুঝতে পারছি একটু ক্লিয়ার লিখে জানায় দাও আচ্ছা পোল আছে একটু পানি ভাইয়া ওকে দেখো এইখানে আবার কিছু ভ্যারিয়েশন আছে এইটার আবার কিছু ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশনটা কি দেখো ধরো আমি পুরো বোর্ডটাকে 4 ভাগে ভাগ করে নিই
4 ভাগে ভাগ করে নিই। ভ্যারিয়েশনটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন তোমার অনেক সুবিধা হবে। এই জিনিসগুলো নতুন করে শিখতে হবে না, এই জিনিসগুলো বইয়েও তুমি এত ডিটেইলে পাবা না, ঠিক আছে? বইয়ের মধ্যে এত ডিটেইলে পাবা না। মনে করো এই রেখাটা, এটা একটা রেখা, এই রেখাটা, এইটা হচ্ছে 3 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক কর্তন করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক কর্তন করছে, ঠিক আছে? এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা তো মূল বিন্দু। তাহলে এই রেখাটার ইকুয়েশন হবে, এই রেখাটার ঢাল যদি এম হয় তাহলে ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস 3। ঢাল যদি 5 হয় ওয়াই ইকুয়ালস টু 5x প্লাস 3। ঢাল যদি -1 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু -1x প্লাস 3, ঠিক আছে? এবার দেখো, এবার দেখো এই রেখাটা কি করছে, এই যে এইখান থেকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে মানে নিচের দিকে, এটা তো উপরের দিক, উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, নিচের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, নেগেটিভ দিক। এটা হচ্ছে মনে করো 4 একক, এটা যেহেতু 4 একক, হ্যাঁ, কিন্তু কিন্তু খেয়াল করো এইটা কিন্তু তোমার ঋণাত্মক দিকে, এই কারণে এই রেখাটার সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স -4, এম এক্স -4। মানে আমাদের রেখাটার ইকুয়েশন কি ছিল, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন যদি উপরের দিক থেকে ছেদ করে তাহলে সি এর ভ্যালু পজিটিভ, আর যদি নিচের দিক থেকে ছেদ করে তাহলে সি এর ভ্যালু নেগেটিভ। এখানে সি এর ভ্যালু -4 আর এখানে সি এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, সেই অঙ্কটার ইকুয়েশনটা তোমরা বের করবা, ঠিক আছে? এইটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার, এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে 0,2 আর এই রেখাটার ঢাল হচ্ছে 5। তাহলে আমাকে বলো এই রেখাটার ইকুয়েশন কি হবে, ঠিক আছে? এই সূত্রটা ব্যবহার করে এই রেখাটার ইকুয়েশনটা কি হবে আমাকে একটু কমেন্টে লিখে দাও। সুন্দর করে লিখতে হবে, আমি যেভাবে লিখছি। দেখো এইটা কিন্তু উপরের দিক থেকে 2 একক কর্তন করছে আর ঢাল হচ্ছে 5, তাহলে এটার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু 5x প্লাস 2, y ইকুয়ালস টু 5x প্লাস 2, ঠিক আছে? ওকে, এখানে c এর ভ্যালু 2, m এর ভ্যালু 5, y ইকুয়ালস টু 5x প্লাস 2। এবার তোমরা এইটা বলবা এই রেখাটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,-3 আর এই রেখাটার ঢাল হচ্ছে -7। বলো এই রেখাটার ইকুয়েশন কি, এই রেখাটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন হচ্ছে, যেহেতু এটা নিচের দিক থেকে 3 একক কর্তন করছে নিচের দিক থেকে, তাহলে সি এর ভ্যালু এখানে নেগেটিভ -3। এই রেখাটার ইকুয়েশন হবে y ইকুয়ালস টু, এখানে m এর ভ্যালু -7x -3, y ইকুয়ালস টু -7x -3। ওকে, ওকে, আসো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং y অক্ষের ছেদক 5। তাহলে তোমরা বলো এটার আনসারটা কি হবে? একটা সরলরেখা যার ঢাল -3 আর y অক্ষের ছেদক, এটা কিন্তু পজিটিভ, +5। তাহলে ইকুয়েশন হবে y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এটা হবে y ইকুয়ালস টু -3x প্লাস 5। শেষ। এটাকে যদি আরেকটু ইয়ে করো, সিম্পলিফাই করো, যে 3x প্লাস y -5 ইকুয়ালস টু 0।
এই পাশে নিয়ে গেলাম, থ্রাইস এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0, শেষ। ঠিক আছে, এটা লিখলেও হবে, এটা এই পর্যন্ত আনলে সুন্দর লাগে দেখতে। ওকে আলফি, ঠিক আছে। তার আজকের পোল, হ্যাঁ একটা পোল লঞ্চ করে দিচ্ছি, এই পোলটার আনসার আশা করি তোমরা সবাই সঠিকভাবে দিতে পারবা। সো পোলটার আনসার দিয়ে দাও। পোলটার আনসার সুন্দর করে দিয়ে দাও। ঢাল -3 আর ওয়াই অক্ষের ছেদক -5 হইলে রেখাটার সমীকরণ কি হবে? ঢাল -3 আর ওয়াই অক্ষের ছেদক যদি -5 হয় তাহলে রেখাটার সমীকরণ কি হবে? ঠিক আছে, ও চলে গেছে। ঢাল -3 আর ওয়াই অক্ষের ছেদক -5 নেগেটিভ, আবার ছেদক নেগেটিভ। ছেদক নেগেটিভ মানে হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিক থেকে ছেদ করছে, তাহলে রেখাটার সমীকরণ কি হবে? ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে ইকুয়েশন। এখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে -3, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে -5। আর বলা যাবে না, টাইম শেষ, টাইম ইজ আপ। তাহলে দেখো মান বসাই, y ইকুয়ালস টু মাইনাস থ্রাইস এক্স মাইনাস 5, সবকিছুকে এক পাশে নিয়ে আসলে থ্রাইস এক্স প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই যে অপশন সি হচ্ছে আমাদের এটার রাইট আনসার। সো যারা যারা রাইট আনসার দিছো তাদের সবাইকে কনগ্রাচুলেশনস। এবং এদের মধ্য থেকে যারা সবার আগে রাইট আনসার দিচ্ছে, সবার আগে, যাদের ব্রেনও অনেক ফাস্ট, ইন্টারনেটও অনেক ফাস্ট, হ্যাঁ কারণ ব্রেন ফাস্ট হলে তো হবে না, তোমার দেওয়া আনসারটা আমাদের পর্যন্ত পৌঁছাবে তো ইন্টারনেটের মাধ্যমে, সো ইন্টারনেটও ফাস্ট হতে হবে। সো এদের মধ্যে কারা কারা আসছো? তার মধ্যে আছে হচ্ছে তামিম হাসান সবার প্রথমে, থ্যাংক ইউ। এরপর আছে হচ্ছে তানভীর আনজুম হিমেল, আরিবা ইসলাম, আবু আহনাব, শামসুদ্দিন, 5টা নাম পড়লাম, আর 5টা মনে আজকে পড়া যায়। তারপরে আসো হচ্ছে রাজিয়া সুলতানা শৈলী, সানি, জেবা তাহসিন, আশিকুর রহমান, আয়েশা সিদ্দিকা, মরিয়ম, মাসুমা নূর। ঠিক আছে, মাসুমা নূর। তারপরে আছে হচ্ছে প্রবাল রাজ, সুমাইয়া ইসলাম, ডাক্তার সায়েম খান। সায়েম খান, হ্যাঁ ডাক্তার লাগেছো। আচ্ছা ঠিক আছে, 15টা নাম পড়ে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলোর একটু ভাই আমরা স্ক্রিনশট নিয়ে নিই সবাই, হোমওয়ার্ক গুলোর স্ক্রিনশট একটু নিয়ে নিই। ঠিক আছে, আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলোর স্ক্রিনশট সবাই নিয়ে নিই। স্ক্রিনশট না হলে একটু এসএস ডান লিখে দিও। ওকে, না হয়েছে? আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কে কিরকম বুঝছি, কে কত পার্সেন্ট বুঝছি আমাকে একটু কমেন্ট করে জানাতো, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রমা বুঝা স্টোরি বলেন। আজকে কিন্তু আমরা অনেকগুলো টপিক পড়ছি, অনেকগুলো কনসেপ্ট পড়ছি কিন্তু আজকে। ঠিক আছে, এই ক্লাসটা অবশ্যই আমরা আরেকবার দেখব। ঠিক আছে, আমার কথা মতো চলবা, রেগুলার ম্যাথ করবা, একটা ম্যাথ ক্লাস 2বার করে করবা, দ্বিতীয়বার যখন করবা দেখবা যে কনসেপ্টগুলো অনেক সহজ হয়ে গেছে। প্রথমবার বুঝার সময় যে জিনিসগুলো অনেক কঠিন লাগতেছিল, সেকেন্ড টাইম যখন দেখবা তখন দেখবা যে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। সো নিজের রেজাল্টের দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে। ঠিক আছে, সো নিজের পরিশ্রমটা করতে হবে, খুব ভালো করে পরিশ্রম করবা, তাহলেই না ভালো রেজাল্ট হবে, আব্বা আম্মু খুশি হবে। আব্বা আম্মুর কত স্বপ্ন তোমাকে নিয়ে, যে তুমি একসময় লেখাপড়ায় ভালো করবা, হ্যাঁ সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে তোমার মুখটা উজ্জ্বল হবে, আর তোমার মুখটা যত উজ্জ্বল হবে আব্বু আম্মুর মুখ আরো উজ্জ্বল হয়ে যায়। হ্যাঁ ছেলেমেয়েরা যখন ভালো করে আব্বু আম্মুই কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়, আর আব্বু আম্মুকে খুশি করার দায়িত্বটা কিন্তু ভাইয়া তোমার। ঠিক আছে, এই খুশি করার দায়িত্বটা তোমার, পরিশ্রমটা তোমাকেই করতে হবে। আমরাও করতেছি, তোমাকেও করতে হবে, আমি করলাম তুমি করলা না তাহলে কিন্তু হবে না।
উল্টাটা যদি হয় যে আমি কোনো পরিশ্রমই করলাম না বাট তুমি করলা, তাহলেও হবে। ঠিক আছে? সো তোমাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া ভালো কিছু অ্যাচিভ হয়েছে এরকমটা আসলে দুনিয়াতে নেই। পৃথিবীর যত কিছু ভালো, যা কিছু মহান, তার পিছনে আসলে হার্ড ওয়ার্ক আছে, কঠোর পরিশ্রম আছে। ঠিক আছে? ওকে, সরলরেখার সমীকরণে 2 চলকের বেশি থাকবে না, কারণ আমাদের তলগুলাই হচ্ছে দ্বিমাত্রিক তল, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই কারণে 2 চলকের বেশি থাকবে না। সুন্দর একটা প্রশ্ন ছিল। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হইতো, যেখানে 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে 3টা চলক থাকতো। ওকে ওকে ফাইন। ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতেছো, ইনার নাম হচ্ছে অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা ছিলেন ভারতের একজন জাতীয় দলের, ভারতের ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার। হ্যাঁ, ভলিবলের ন্যাশনাল টিমের মেম্বার ছিলেন। এবং ভারতে ক্রিকেট যতটা জনপ্রিয়, ভলিবল বা আদার স্পোর্টস গুলা কিন্তু অতটা পপুলার না। সো ক্রিকেটাররা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় বা এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, তারা কিন্তু বিমানের বিজনেস ক্লাসটা তার জন্য বরাদ্দ থাকে। কিন্তু ভলিবল ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ারের জন্য কিন্তু এত লাক্সারি দেখানোর, লাক্সারি উপভোগ করার সুযোগ নেই। তো এই অরুণিমা সিনহা, যিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার, ইনি 2011 সালের 11 এপ্রিল, হ্যাঁ 2011 সালের 11 এপ্রিল লখনৌ থেকে দিল্লিতে যাচ্ছিলেন ট্রেনে করে। তো রাতের ট্রেন, তো ট্রেনের একটা সাধারণ কামরায় তিনি ছিলেন এবং তার সাথে অবশ্যই তার ব্যাগও ছিল। তো একদল ছিনতাইকারী ট্রেনের মধ্যেই তাকে ছিনতাইয়ের চেষ্টা করে তার ব্যাগটা, এবং সে ছিনতাইকারীদের হাত থেকে তার ব্যাগটা বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে। তো ট্রেনের যে কামরায় ঘটনাটা ঘটতেছিল সেই কামরায় কিন্তু আরো অনেক প্যাসেঞ্জার ছিল। বাট মানুষজন যেটা হয় যে নিজের উপরে যতক্ষণ না আঘাত আসতেছে ততক্ষণ হাত গুটায় বসে থাকে। বিপদে অন্যের পাশে দাঁড়ানোর মেন্টালিটি আসলে এখনকার মানুষজনের মধ্যে অনেক কম। ঠিক আছে? সো সবাই চেয়ে চেয়ে দেখছে, নিজের বিপদ না মনে করে ইগনোর করছে, তাকে কেউ হেল্প করতে আগে আসে নাই। এবং শেষমেশ কয়েকজন ছিনতাইকারীর সাথে এই একা অরুণিমা সিনহার ধস্তাধস্তির ফলে একসময় সে ট্রেন থেকে পড়ে যায়, চলন্ত ট্রেন থেকে পড়ে যে সে ব্যাপকভাবে আহত হয়। এবং সে যখন রানিং ট্রেনটা থেকে পড়ে যায়, সে পাশের একটা ট্রেনের লাইনে যেয়ে পড়ে। হ্যাঁ, একসাথে প্যারালালি অনেকগুলো রেল লাইন ছিল, একটা লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল, ট্রেন থেকে পড়ে গেল, পাশের একটা রেল লাইনে যেয়ে পড়ল। ঠিক আছে? সে তো আসলে প্রচন্ড আহত, সেন্স নাই, রেল লাইন থেকে উঠে যে একটা সেফ কোনো জায়গায় যাবে সেটাও পারতেছে না। এই অবস্থায় একটা রানিং ট্রেন থেকে সে পড়ে গেছে, এই অবস্থায় আরেকটা ট্রেন চলে আসে এবং তার পায়ের উপর দিয়ে চলে যায়। বডিটা সেভ হয়, কিন্তু তার একটা পা পুরাটাই পুরাটাই কেটে ফেলে দিতে হয় এবং আরেকটা পা, হ্যাঁ, জোড়াতালি দিয়ে রড টড লাগায় কোনো রকমে চলার উপযোগী করে দেওয়া হয়। সে মাসখানেক হসপিটালে শুয়ে থাকে, হসপিটালে তার ট্রিটমেন্ট চলে। এবং একজন ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার, যাকে হচ্ছে এইরকম অসুস্থতার মধ্যে তাকে হচ্ছে হসপিটালে কাটাইতে হয়, এবং হসপিটালে থাকাকালীন সময় সে একটা সংবাদপত্র পায় এবং সংবাদপত্রের মধ্যে সে খেয়াল করে যে তাকে নিয়ে একটা নিউজ হয়েছে যে ন্যাশনাল ভলিবল প্লেয়ার অরুণিমা সিনহা ফ্যামিলির সাথে ঝগড়া করে আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে লাফ দিছে। ঘটনাটা ঘটছে কি, আর জার্নালিস্টরা আসলে এটা কিভাবে উপস্থাপন করছে। সো সে যখন দেখলো মিডিয়ায় তাকে নিয়ে আসলে উল্টা আরো খারাপ কথাবার্তা লেখা হচ্ছে, ছড়ানো হচ্ছে, তখন সে মানসিকভাবে অনেক ভেঙেও পড়ে। তো যাই হোক, একটা সময় সে কোনো রকমে পায়ে রড টড লাগায়, হ্যাঁ, একটা আর্টিফিশিয়াল পা, আরেকটা পা হচ্ছে, একটা পা আর্টিফিশিয়াল, আরেকটা পায়ে তোমার রড টড লাগানো, কোনোভাবে সে হাঁটার উপযোগী হয়। এবং সে তখন একটা ডিসিশন নেয় যে সে এই অবস্থায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করবে। তো একটা পা পুরাটাই আর্টিফিশিয়াল, আরেকটা পা রড টড দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে লাগানো আছে। এই অবস্থায় একজন মানুষ হসপিটাল থেকে বের হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নেয় সে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখবে। সে যার কাছে এটা শেয়ার করে, সবাই তো তাকে আসলে বোঝানোর চেষ্টা করে যেটা তাকে দিয়ে সম্ভব না। সে এইভাবে ঘুরতে ঘুরতে একজন কোচের কাছে যায়, সে তার কাছে যে সে তার পুরা ইচ্ছাটা খুলে বলে, এবং সে আসলে এটা করতে এতটাই ডিটারমাইন্ড ছিল যে তাকে এটা থেকে আসলে বিরত রাখাও পসিবল হয়নি। এবং সে তারপরে ওই কোচের আন্ডারে অনুশীলন শুরু করে। তো স্বাভাবিকভাবেই একটা পথ, যে রাস্তা মানুষজন, স্বাভাবিক মানুষের হাঁটতে হয়তো 2 মিনিট সময় লাগে, তার 2-3 ঘন্টা লেগে যেত। এই অবস্থায় সে তার অনুশীলন, হ্যাঁ, তার স্ট্রং ডিটারমিনেশন অব্যাহত রাখে। একটা সময় সে স্বাভাবিক মানুষের গতিতেই চলাফেরা শুরু করতে পারে।
এবং একটা সময় সে আসলে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় পা রাখে। হ্যাঁ, এভারেস্টের চূড়ায় পা রাখে। তো এভারেস্টের চূড়ায় যারা আরোহণ করে তাদের সাথে একজন করে শেরপা থাকে। তো কোনো শেরপাই আসলে তার সাথে যাইতে চাচ্ছিল না, কারণ সে একজন অসুস্থ পঙ্গু। তো তার সাথে গেলে তার হ্যাসেলটা তার উপরে বেশি হবে। সো কোনো শেরপাই আসলে তার সাথে যাইতে রাজি হচ্ছিল না। সে অনেক কষ্টে টষ্টে একটা শেরপা ম্যানেজও করছিল। তাকে নিয়ে সে শেষমেশ এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছায়। তো পরবর্তীতে সে অনেকগুলা পৃথিবীর অনেক সুউচ্চ পর্বতশৃঙ্গে সে জয় করে। তো গল্পটা এই জন্যই বললাম, এই ঘটনাটা এভারেস্ট জয় করে কবে জানো? তার অ্যাক্সিডেন্টটা ঘটে 2011 সালের 11 এপ্রিল। আর সে এভারেস্টের চূড়ায় পা রাখে 2013 সালের 21 মে। মাত্র 2 বছর 1 মাসের ব্যবধানে সে এভারেস্টের জয় করে দেখায়। ঠিক আছে, একটা স্বাভাবিক মানুষের জন্য কিন্তু এভারেস্ট জয় করা অনেক অনেক কঠিন একটা কাজ। যারা প্রফেশনাল পর্বতারোহী মাউন্টেইনার তাদের জন্য কিন্তু এভারেস্টের যে প্রতিকূল আবহাওয়া, হ্যাঁ, বরফে পিচ্ছিল রাস্তা, এখানে কিন্তু প্রচুর মানুষ প্রাণ হারায়। আর সেই একজন ব্যক্তি যার একটা পা আর্টিফিশিয়াল আর একটা পা জোড়াতালি দিয়ে কোনো রকমের রড টড দিয়ে লাগানো, সেই ব্যক্তি, হ্যাঁ, 2 বছরের ব্যবধানে সে এভারেস্ট জয় করে দেখে। এই যে এভারেস্টটা জয় করলো, এটার পিছনে কি স্ট্রং উইল পাওয়ার, মানে কঠিন ইচ্ছা শক্তি না হলে কিন্তু এটা কখনোই পসিবল না। আমাদের লাইফে হয়তো অনেকেরই অনেক টার্গেট থাকে, কিন্তু কঠিন ইচ্ছা শক্তি না থাকার কারণে আসলে সেই টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব হয় না। কারণ তোমরা বলবা যে ভাই ইচ্ছা শক্তি তো আছে, কিন্তু ইচ্ছা শক্তি মানে যে তোমার শুধু ইচ্ছা আছে তা না। ইচ্ছাটা শক্তি তখনই পায়, তোমার ইচ্ছা শক্তি তখনই পায় যখন তুমি ওই ইচ্ছাটা পূরণ করার পিছনে এফোর্ট দাও, ডিটারমিনেশন নিয়ে, স্ট্রং ডিটারমিনেশন নিয়ে তুমি এফোর্ট দাও। যে কোনো মূল্যেই তোমাকে এই ইচ্ছাটা পূরণ করতে হবে, তখনই ইচ্ছাটা শক্তিশালী। স্বাভাবিকভাবে ইচ্ছা আছে আমার যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি বুয়েটে পড়বো, আমি মেডিকেলে পড়বো, ডিএমসি তে পড়বো, তো এতটুকুই, আমি এফোর্ট দিই না, তাহলে কিন্তু ভাই এটা ইচ্ছা শক্তি আর হইল না। ইচ্ছাটা শক্তিশালী কখন হবে? যখন তুমি বিশ্বাস করবা যে তোমাকে দিয়ে সম্ভব, ওই একই সাথে তুমি এফোর্টও দিই। ঠিক আছে, সো ক্লাসটা শেষ করব অরুণিমা সিনহার কে কেন্দ্র করে একটা উক্তি দিয়ে। সেটা যে দ্য পিক অফ এভারেস্ট ইজ নট হায়ার দ্যান দ্য উইল অফ এ ডিটারমাইন্ড হার্ট। মানে এভারেস্টের চূড়া তো অনেক উঁচু, কিন্তু একজন ডিটারমাইন্ড হার্ট, যার একজন ডিটারমাইন্ড মানুষের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি তার থেকে উঁচু। হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট তো অনেক উঁচু, কিন্তু একজন ডিটারমাইন্ড মানুষের, দৃঢ় সংকল্পবদ্ধ একজন মানুষের ইচ্ছা শক্তি এভারেস্টের চেয়ে উঁচু।